শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি নুধাস সাউম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যা থাকছে ঢাকার বাইরে এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী মিনহাজ দীপনের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই ঢাকার বাইরে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার বাইরে নাট্যোৎসবের সময়সূচি। বরিশাল শব্দাবলী স্টুডিও থিয়েটারের আয়োজনে অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক নাট্যোৎসব। উৎসবে প্রতিদিন সন্ধ্যায় থাকছে দুটি মঞ্চে নাট্য প্রদর্শনী, নাট্য বিষয়ক সেমিনার ও পদক প্রদান অনুষ্ঠান। উৎসব চলবে 24 জানুয়ারি পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি ঢাকায় চলতে থাকা চিত্রকলা প্রদর্শনী ও মেলার সময়সূচি। শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী কালিদাস কর্মকারের চিত্রকলা প্রদর্শনী পাললিক প্রাণ মাটি প্রতীক। প্রদর্শনীতে শিল্পীর 52টি চিত্রকর্ম ও বাস্তব সময়ের নিরিখে দুটি স্থাপনা শিল্প স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 24 জানুয়ারি পর্যন্ত। গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী শামীম সুব্রানার চিত্রকলা প্রদর্শনী হোয়াট আই টক অ্যাবাউট হোয়েন আই টক অ্যাবাউট লাইফ। প্রদর্শনী দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 31 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2016। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত এই মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা, অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা। বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে জয়ন্ত রোজারিওর পরিচালনায় বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। তুমি আমার চাকরি চলে গেছে এই বিষয় নিয়ে কথা বলছো, রাইট? হ্যাঁ, তাহলে ঘটনাটা কি এখন লক্ষ্মী ছেলের মতো আমাকে বলে ফেলো? ঘটনা সত্য, এটাও গেছে। খুব ভালো হয়েছে। আগামী মাসে আমার বিয়ে। আমি তোমাকে আগামী সপ্তাহে এসে বিয়ের কার্ড দিয়ে যাব। ভালো থেকো, বাই। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। He's a perverted guy. Perverted one? What do you mean by that? উনি আমাকে ইনডিসেন্ট প্রপোজাল দিয়েছিলেন, কিন্তু আমি মেনে নিইনি। এই ব্যাপারে সৈয়দ স্যার মানে আপনার দাদু সব জানেন। এই বিষয়টা নিয়ে উনি অনেক ফাইটও দিয়েছিলেন, কিন্তু জানেন তো ময়লা নিয়ে বেশি ঘাটাঘাটি করতে হয় না। ময়লাটা আসলে ভালো লোকের গায়ে পড়ে। রাত 9টায় প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান মান্না উৎসব 2016 ড্রিমস অফ মান্না। এই মান্না উৎসবে ড্রিমস অফ মান্নার পুরোটা জুড়ে আপনাদের সাথে আছি আমি রিয়াজ। রাত 11:30 দেখবেন ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। তুমি আমার সারাদিন তুমি আমার সারা বেলা। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রকাশিত হয়েছে সঙ্গীত শিল্পী মিনহাজ দীপনের অডিও অ্যালবাম অনুপমার চোখে জল। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জার্মান প্রবাসী সঙ্গীত শিল্পী মিনহাজ দীপন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি ভালো। এই যে অনুপমার চোখে জল, এটি আপনার প্রকাশিত প্রথম অডিও অ্যালবাম, যেটা এই মাসেই প্রকাশিত হয়েছে। তো শুরুতেই জেনে নিই যে কেমন হয়েছে কাজটি। কাজটি কেমন হয়েছে এটা তো আসলে শ্রোতা দর্শকের উপরে, তবে আমি আমার দিক থেকে প্রাণপণ চেষ্টা করেছি অ্যালবামের কাজটাকে ভালো মতো করার জন্য। এই অ্যালবামটি অনুপমার চোখে জল আপনার প্রথম অ্যালবাম। তো এই যে নতুন একটি অ্যালবাম এবং নতুন একটি অভিজ্ঞতা, যেহেতু প্রথম অ্যালবামের কাজ যে কোনো শিল্পীর জন্য কিন্তু অনেক বড় একটি পাওয়া, তো সেই প্রাপ্তির জায়গাটা থেকে আসলে কেমন লাগছে?
অনুভূতিটা কেমন? না, আমার তো এই মুহূর্তে অনুভূতি মানে অসম্ভব রকমের ভালো, কারণ এই কাজ শুরু করেছিলাম 2014-তে এবং 2016 শুরুতে এসে অ্যালবামটা আসলে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পারলাম। এটা একটা অসাধারণ অনুভূতি। নিশ্চয়ই। পরিকল্পনাটা তাহলে অনেক দিন আগেকার। পরিকল্পনা আসলে 2013 থেকে আসলে শুরু হয়েছিল। আমার শ্বশুরমশাই প্রয়াত ওস্তাদ রবিউল হোসেন, উনি জার্মানিতে গিয়েছিলেন ওই সময়, এবং তখন ওনার সামনে আমি এই আলাপটা শুরু করি। পরে উনি জার্মানি থেকে ফেরত এসে সৌমিত্রদার সাথে কথা বলেন যে আমার জন্য এই গানগুলো রেডি করার জন্য। তারপর আচ্ছা, এর মধ্যে উনি মারা গেলেন 2013 শেষে নভেম্বরে, কিন্তু ওই বীজটা থেকে গেল আর কি। এবং পরবর্তীতে সৌমিত্রদা আমি 2014 যে উদ্যোগটা সেই সময় নেওয়া হয়েছিল সেটা বাস্তবায়ন হলে বছর এসে। সেই আর কি। আচ্ছা, অ্যালবামটিতে কি কি ধরনের গান রয়েছে? এই অ্যালবামটা আধুনিক গান, মূলত আধুনিক গানেরই। এর মধ্যে একটি দেশাত্মবোধক গানও রয়েছে, আর মূলত রোমান্টিক মেজাজের গান, স্যাড রোমান্টিক, ট্র্যাজেডি, হ্যাঁ, এবং কিছু রিদিমিক রোমান্টিক গানও রয়েছে আর কি। এবং টিনেজদের জন্য একটি গান আছে এর মধ্যে। সো মিশ্র ধরনের গানগুলো। অ্যালবামটির রেকর্ডিং কোথায় হয়েছে এবং কতদিন ধরে কাজ চলেছে? অ্যালবামটির রেকর্ডিং হয়েছে আমাদের রাজশাহীতেই, চপল ভাই রেকর্ডিং স্টুডিওতে, এবং কাজ আসলে শুরু হয়েছে 2014-তে। প্রথমে আমি ভয়েস টেস্ট করলাম এবং প্রথম গান করলাম তখন কত নিশি রেকর্ডিং আর কি। এবং ওই গানটা অনেকে শোনার পর খুব অ্যাপ্রিসিয়েট করেছে, আমার কণ্ঠ নিয়ে অনেকে পজিটিভ কমেন্টস করেছে। এবং তারপরে আসলে সৌমিত্রদা এবং চপল ভাই ওনারা রাজশাহীতে বসে কাজ করতে থাকেন, সঙ্গীত আয়োজন করতে থাকেন, এবং আমাকে প্রতিনিয়ত এভাবে ফিডব্যাক দিতে থাকেন। জার্মানিতে ফোনে কথা বলে বা ইমেলের মাধ্যমে যখন একটা গান প্রস্তুত হচ্ছে, হয়তো ট্র্যাকগুলো পাঠিয়ে দিল আমাকে, ড্যামি সহ পাঠিয়ে দিল। ফলে আমি ওখানে বসে এভাবে চর্চা করতে থাকলাম। এবং 2015-তে আসলাম যখন সামার ভ্যাকেশনে, আগস্টে। প্রথম 3 দিনেই 12টা গান রেকর্ড করে ফেলেছি আর কি। প্রথম অ্যালবাম মানে কিন্তু অনেক এক্সাইটমেন্টের একটা ব্যাপার। তো যখন গানগুলি রেকর্ড করা হলো এবং নিজে যখন শুনলেন প্রথমে, তখন কেমন লেগেছিল? যে নিজের সন্তুষ্টির জায়গাটা কেমন ছিল? প্রথম রেকর্ডিং যখন, তখন নিজেই আমার গলার আসলে ফিটনেস ছিল না। আমি যতবারই বলে সৌমিত্রদা, চপল ভাইকে বলি যে এটা আমি ফুল ইয়ে দিয়ে গাইতে পারিনি, ততবারই বলছে যে এটাই ভালো হয়েছে তোমার। তো এটা একটা বড় অনুপ্রেরণা ছিল। অর্থাৎ তখন আমার মধ্যে একটা আস্থা কাজ করে যে ঠিক আছে, আমি যদি আরো ফিটনেস সহ গান করতে পারি তাহলে হয়তো বা গানগুলো আরো ভালো লাগবে। তো সেইভাবে চেষ্টা করেছি। অন্তত 2015-তে যখন আমি রেকর্ড করলাম গানগুলো, তার আগে খুব চেষ্টা করেছি মানে সংযত থেকে কণ্ঠের চর্চা রীতিমতো নিয়মিতভাবে করে যতটুকু ভালোভাবে মানে রেকর্ড করা যায়, উপস্থাপন করা যায়। আচ্ছা, এই গানগুলোর একটি বিশেষত্ব আছে যে পুরোনো দিনের গানগুলি নিয়ে অ্যালবামটি করা, সেই বিষয়টা সম্পর্কে আমাদের যদি একটু বলতেন। হ্যাঁ, পুরোনো দিন বললে অনেকে হয়তো মনে করতে পারে যে পুরোনো গান করেছে, আসলে ব্যাপারটা সেটা না। এই গানগুলো আসলে এই গানগুলোর সাথে আমার সঙ্গীত জীবনের অনেক স্মৃতি আছে। কারণ আমার সঙ্গীতটা শুরু হয় মূলত 2095 সালের দিকে, 20 বছর আগে। তো তখন আমার শ্বশুরমশাই প্রয়াত ওস্তাদ রবিউল হোসেনের হাত ধরে আর কি। কিন্তু তখন থেকে এই সৌমিত্রদার এই গানগুলোর সাথে পরিচিত, আমরা শিখতাম ওনার গানগুলো ওনার কাছ থেকে। তো সেই গান যেমন চলো যাই, প্রথম অ্যালবামের প্রথম গানটাই, এই গান কিন্তু আমরা সবাই মিলে বসে সৌমিত্রদা গান শিখিয়েছেন। অনেকেই এই গানগুলো জানে আমাদের সতীর্থ যারা আছেন আর কি। তো এইভাবে করে গানগুলো অনেকটা ওই সময়েরই গান। আচ্ছা, এই অ্যালবামটিতে একটি দেশাত্মবোধক গান রেখেছেন, তো এই দেশাত্মবোধক একটি গান রাখার পেছনে কি কোনো কারণ আছে? দেশাত্মবোধকও তো আধুনিক, আমাদের মধ্যে দেশপ্রেম এটা তো কখনো পুরনো হয়ে যায় না। তো যে কারণেই এই দেশাত্মবোধক আধুনিক গানটা রাখা আর কি। এই গানটা মূলত হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মুক্তি সেনাদেরকে উৎসর্গ করা গান। আচ্ছা, যেহেতু অ্যালবামটি নিয়ে কথা হচ্ছিল আর গানের মানুষ পেলে আমরা অবশ্যই গান শুনি, তো এখন একটি গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন? আচ্ছা, দেশাত্মবোধক গানের কথাই আসলো, তাহলে এই গানটাই আমি অবশ্যই। যে রক্ত ঋণে জন্মভূমি বাংলা, প্রতিবাদে আর সাহসে বিদ্রোহে বিপ্লবী তুমি মুক্তি সেনা, এখানে ভোর হয় মানুষের স্বপ্ন নিয়ে,
শিশির সিক্ত বুকে নব সূর্যকে ছুঁয়ে। এটুকুই আমি শেষ করি, কারণ এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে গানের মধ্যে যেমনভাবে মুক্তিযোদ্ধাদেরকে উৎসর্গ করা হয়েছে, ঠিক একইভাবে সাধারণ বাংলার, গ্রাম বাংলার যে প্রতিচ্ছবি এবং এর মধ্যে যে মানুষ রয়েছে, সহজ সরল মানুষ, তাদের যে দেশাত্মবোধ, এটাকে উজ্জীবিত করারই আসলে প্রয়াস করেছেন কিন্তু গীতিকার এই গানটার মধ্যে। এই দেশাত্মবোধক গান ছাড়া তো আরও 11টি গান রয়েছে অ্যালবামে, তো টোটাল 12টি গান এই যে সিলেকশন করার যে চিন্তা ভাবনাটা, আসলে কোন ধরনের চিন্তা ভাবনাকে মাথায় রেখে এই 12টি গান সিলেক্ট করলেন? মূলত আসলে মেলোডিটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে সুরের যে মজাটা, সেই যে মজাটাকে ভিত্তি করেই আসলে প্রাধান্য দিয়ে গানগুলো করা হয়েছে। এবং এর মধ্যে আপনার রোমান্টিক মেজাজের গান রয়েছে, স্যাড রোমান্টিক গান আছে, ট্র্যাজেডির গান আছে, আবার রিদমিক গানও আছে। আরও একটি গান আছে অনুপমার চোখে জল। হ্যাঁ, আচ্ছা, সেই ট্র্যাকটির অনুকরণেই তো নামকরণটি করা। এক্স্যাক্টলি। অনুপমার চোখে জল এই শব্দটার অনেক রকমের আভিধানিক অর্থ বলা যেতে পারে। অনেকের মধ্যে একটা কৌতূহল তৈরি হতে পারে যে অনুপমার চোখে জল বিষয়টা কি। তো এটাও আমি শ্রোতা দর্শকদের কাছে আমি রেখে দিতে চাই, কারণ গানটার মধ্যে গীতিকার দিলীপ কুমার সরকার উনি চমৎকার একটা চিত্র তুলে ধরেছেন আর কি। এই জলটা সুখের জল হতে পারে, এই জলটা দুঃখের জল হতে পারে। তো এই প্রশ্নের উত্তর আসলে দর্শকরা খুঁজে দিলে আমার জন্য ভালো হবে আর কি। আচ্ছা, তো গান তো শেখা হয় অনেক আগে থেকে, প্রায় 20 বছর আগে থেকে গান শেখা হয়। শুরুটা কিভাবে হয়েছিল? শুরু আসলে আমার ছোটবেলা থেকে আসলে গান অনেকে, আমার বন্ধুদের মধ্যে অনেকে বলে যে আমি বোধহয় অনেক ছোটবেলা থেকে গান শিখি, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না। ছোটবেলা থেকে আসলে একটু পড়াশোনার দিকেই বেশি ইয়েটা ছিল, যে কারণে আমার স্কুল কলেজের বন্ধুরা কখনোই জানে না যে আমি, বা অনেকে এখনো জানে না যে আমি গান গাই। তো গান শেখা আসলে শুরু হয় আমার ইন্টারমিডিয়েটের পরেও, বুয়েট অ্যাডমিশন হয়ে গেল তারপর থেকে আসলে। আচ্ছা, তো এরপর সেই সময়টা আগ্রহটা কেন তৈরি হয়েছিল? কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়েছিলেন? হ্যাঁ, এখানে আমার এক বন্ধু, ওর কথা আমি সব জায়গাতেই বলি, ওর নাম শাহিন, আমাদের পাড়ারই। তো ওর হাতে প্রথমে আমি একটা হারমোনিয়াম দেখতাম, সে বগল দাবা করে এদিক ওদিক ছোটাছুটি করছে আর কি। তো প্রথমে আমি ওর কাছেই আসলে হারমোনিয়াম কাছ থেকে দেখার সুযোগটা হয় আর কি। আচ্ছা, তারপরে তো নিশ্চয়ই কোনো না কোনো ওস্তাদজির কাছে তালিম নেওয়া হয়েছে। হ্যাঁ, আমি আমার শ্বশুরমশাই ওস্তাদ রবিউল হোসেনের কাছে প্রথমে হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠী রাজশাহীতে, ওখানে ওর সাথে করে যাই প্রথমে, এবং পরবর্তীতে আমাদের ওই পাড়াতে আর এক আপু ছিলেন, লুসি আপু, ওনার কাছে আমি প্রথম গান তুলি, আমরা সবাই রাজা, এই দিয়ে শুরু আর কি গানের। পরে আসলে বিভিন্নভাবে গানের সাথে থেকে যতটুকু যার কাছ থেকে যেভাবে শেখা যায়, এই করেই শেখা আসলে। এবং বুয়েটে পড়াশোনা করেও কিন্তু গানটা চালিয়ে গেছেন, এটা কিন্তু বেশ মানে অনুপ্রেরণার একটি ব্যাপার যে এরকম একটি সাবজেক্টে পড়াশোনা করেও গানটি যে চালিয়ে নেওয়া যায়। না, আসলে এই ধারণা বোধহয় অনেকের মাঝেই আছে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় মানেই বোধহয় কাঠখোট্টা বিষয়, এখানে বোধহয় সৃষ্টিশীল কাজ তো আছে, কিন্তু মানে সংস্কৃতি বা এগুলোর দিকে বোধহয় মনোযোগ বোধহয় হয়তো নাই অনেকের। কিন্তু বাস্তবিক অর্থে একবারে যে ভুল সেটা না, কারণ আমরা যখন ক্লাস শুরু করলাম তখনও আমরা কিন্তু কোনো সাংস্কৃতিক সংগঠন ছিল না বুয়েটে। আমরা যখন ছোট, কেবল বোধহয় ক্লাস মানে লেভেল 1-এ আর কি, ফার্স্ট ইয়ারে, তখনই আমাদের ওই সময় যারা সিনিয়র ভাইরা ছিল, ভাইয়ারা আপুরা, ওনারা প্রথম বুয়েট সাহিত্য সংস্কৃতি সংসদ তৈরি করলেন, এবং ওটা থেকেই পরবর্তীতে সঙ্গীতের সংগঠন মূর্ছনার জন্ম। তো আমি সেটার প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম এবং পরবর্তীতে ওটার সভাপতিও ছিলাম আর কি। আচ্ছা, আর এখন তো থাকছেন জার্মানিতে, সেখানে থেকেও কিন্তু গানটা কন্টিনিউ করে যাচ্ছেন, সেখানে কি কোনো সংগঠনের সাথে যুক্ত আছেন? সেখানে আসলে ওইভাবে কোনো সংগঠন নাই, তবে আমরা ওখানে যারা সঙ্গীত কিছুটা চর্চা করার চেষ্টা করি, তারা মিলে একটা ছোট্ট একটা দলের মতো আছে আমাদের, যেটাকে আমরা মাটির সুর নাম দিয়েছি। বাহ, মাটির সুর মানে আমাদের মাটির গানকে বা সুরকে বিদেশের মাটিতে বা বিদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস, এই থেকেই আসলে এই নামকরণ। আশা করছি এই প্রয়াসটা আপনাদের অব্যাহত থাকবে। তো যেহেতু অনুপমার চোখের জল এই অ্যালবামটি নিয়ে এত কথা হচ্ছে, এই গানটি না হয় আমরা একটু শুনি। এই প্রথম আমি অনুপমার চোখে জল দেখলাম, বিদায় বেলায় আমি তাই চেয়ে রইলাম,
চেয়ে রইলাম এই প্রথম আমি অনুপমার চোখে জল দেখলাম। তবে সে কি আমাকে বেঁধেছে ডোরে, খেলিতে খেলিতে শেষে বেঁধেছে বিভোরে। তবে সে কি আমাকে বেঁধেছে ডোরে, খেলিতে খেলিতে শেষে বেঁধেছে বিভোরে। বিদায় বেলায় মনে মনে আমি কইলাম এই প্রথম আমি অনুপমার চোখে জল দেখলাম। অনেক ভালো লাগলো। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর সঙ্গীত জীবনের জন্য অনেক শুভকামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমি এনটিভি পরিবারের সবাইকে এবং আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আশা করব আমার এই অ্যালবামের যতটুকু প্রয়াস সেটা মানুষের কাছে পৌঁছাবে, এবং সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।